তোমাদের এমব্রায়োলজি যদিও কিছুদিন আগেই শুরু করেছি, মাঝখানে অন্য কোর্সের কয়েকটা ক্লাস নিলাম, যার কারণে পরবর্তী চ্যাপ্টার শুরু করতে দেরি হচ্ছে। যাই হোক, আমরা আজকে গ্যামেটোজেনেসিস পড়বো। মজার বিষয় হচ্ছে তোমরা এই জিনিসগুলি আগেই পড়ে এসেছো। ম্যাক্সিমাম তথ্যই তোমাদের জানা থাকবে, সাথে অল্প কিছু তথ্য দিব নতুন, অথবা জাস্ট ইংলিশে একটু অর্গানাইজড হয়েতে, এটুকুই। এবং তোমরা এটা পড়ার জন্য যদি একটু ইন্টারমিডিয়েট লাইফের ব্যাক করো, তাহলে সেটা তোমাদের জন্য সাপোর্টিভ হবে। এই চ্যাপ্টারটা তুলনামূলক বড়, তোমরা দেখেই বুঝতে পেরেছো এর পরিসরটা অনেক বড়। গ্যামেটোজেনেসিস আমরা প্রথমে ডেফিনেশন, ফরমেশন এন্ড হিস্টোলজিক্যাল স্ট্রাকচারস অফ মেল এন্ড ফিমেল গ্যামেট পড়বো। এর সাথে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস অর্থাৎ গ্যামেটোজেনেসিসের বিভিন্ন স্টেপস গুলি সম্পর্কে একটু আইডিয়া নেব। দেন ফাইনালি এই চ্যাপ্টারে আমরা স্ট্রাস সাইকেল পড়ব, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোর্সে তোমরা স্ট্রাস সাইকেল পড়বে, এবং যারা লাইভস্টক প্রফেশনে থাকবে তাদের জন্য সারা জীবন স্ট্রাস সাইকেলটা নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবে। আমাদের অ্যানিমাল প্রোডাকশনের সাথে স্ট্রাস সাইকেলটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সো খুবই বেসিক আইডিয়া পাবো আমরা এখান থেকে। এরপরে এর অ্যাডভান্সড নলেজগুলি আমরা পাবো গাইনোকোলজি, থেরিওজোনোলজিতে, যার শুরুটা হচ্ছে এখানে। তো আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকে যাই, দেখি গ্যামেটোজেনেসিস কি জিনিস। গ্যামেটোজেনেসিস কি জিনিস কেউ একটু বলো। স্যার, গ্যামেট তৈরির প্রক্রিয়া। গুড, একেবারে সহজ ভাষায় মূল কথা বলে দিয়েছে, গ্যামেট তৈরির প্রক্রিয়া। গ্যামেট কি জিনিস তাহলে? যদি গ্যামেট প্রক্রিয়া তৈরির প্রক্রিয়াটা গ্যামেটোজেনেসিস হয়, হ্যাঁ গুড, গ্যামেট কি জিনিস? স্যার, জনন কোষ। হ্যাঁ, জনন কোষ। কি 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 সেটা? স্যার, দুই ধরনের জনন কোষ আছে, পুংজনন কোষ, স্ত্রী জনন। গুড। ফিমেল গ্যামেট। হ্যাঁ, তাহলে মেল গ্যামেটটা কি আর ফিমেল গ্যামেটটা কি? আরো স্পেসিফিক বলো। বলেছো তোমরা, ঠিক আছে। স্যার, স্পার্ম আর ওভারি। হ্যাঁ, শাহ অলিউল্লাহ বলেছে, এস এম অলিউল্লাহ বলো। শুক্রাণু ও ডিম্বাণু মিলন প্রক্রিয়াকে মিলন প্রক্রিয়ার ফলে একটা গ্যামেট তৈরি হয়। এই গ্যামেটটা তৈরির প্রক্রিয়াকে স্যার গ্যামেটোজেনেসিস বলা হয়। না না না, তুমি যেটা বলছো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। তো জাইগোট, দুইটা মিলে সেটা হলো জাইগোট তৈরি হলো। আর ইন্ডিভিজুয়ালি যখন দুইটা জিনিস দুইটা বডিতে তৈরি হলো, পুরুষদের দেহে হলো একটা, নারীদের দেহে হলো আরেকটা, এই দুটা যখন মিলিত হবে, একসাথে, সেটা হলো জাইগোট। কিন্তু আলাদা আলাদা ভাবে যখন তৈরি হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে গ্যামেট। বোঝা গেছে? যেমন পুরুষদের দেহের কোন জায়গায়? টেস্টিস, স্ক্রোটামে। হ্যাঁ, স্ক্রোটামের ভিতরে টেস্টিসে, আমরা স্পেসিফিক বলবো টেস্টিসে। এই টেস্টিসের ভিতরে কি তৈরি হবে? স্পার্ম তৈরি হবে। আর ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের দেহ ওভারিতে কি তৈরি হবে? ওভা তৈরি হবে। এই দুটা গ্যামেট তৈরি হবে। তোমাদের খুবই ভালো আইডিয়া আছে, আমি জাস্ট একটু ব্রিফ করে যাব তাহলে। Gametogenesis, sequential stages of differentiation and maturation. আমাদের যে of primordial germ cell into gamete, আমরা প্রথমে যেটা শুরু হবে সেটাকে বলছি প্রিমোরডিয়াল জার্ম সেল, মানে প্রাথমিক স্টেজে। প্রিমোরডিয়াল মানে হলো প্রাথমিক, জার্ম সেল উৎপাদনকারী কোষ থেকে ডিফারেন্সিয়েশন মানে বিভিন্ন ধরনের ধাপে ধাপে পৃথকীকরণ এবং ম্যাচুরেশন হয়ে সেটা সিকোয়েন্সিয়াল স্টেজে গ্যামেট তৈরি হবে। তাহলে কি হবে?
গ্যামেটটা হবে দুই ধরনের, বুঝতেই পারছো, দুই ধরনের আছে, দুই ধরনের বেসিক জেন্ডার। এই জেন্ডার কয় ধরনের বলো? স্যার 3 ধরনের। হ্যাঁ, কি কি বলো হামজালা? স্যার 4 ধরনের। 4 ধরনের। হ্যাঁ, 3 ধরনের আগে শুনি আমরা। 3 ধরনের কি? স্যার মেল ফিমেল, হুম, তারপরে স্যার বুঝিনি। বুঝিনি আবার কি? তুমি তো বললে 3 ধরনের, আরেকটা কি তাহলে? স্যার ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল। হুম, আচ্ছা, উনি বাংলায় চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এই 4টাও আমরা বলি। তবে আমরা বর্তমান সময়, আমরা ছোটবেলায় ওটা পড়েছি, কিন্তু আমি ইদানিং আর ওই ক্লাসিফিকেশনটা ওভাবে কোথাও দেখি না। যাই হোক, হয়তো থাকতে পারে। তবে আমি রিসেন্টলি বা বর্তমান বিশ্বে খুব পরিচিত এলজিবিটি শুনেছো তোমরা? এলজিবিটি না স্যার। জি স্যার, এই কি বলে এলজিবিটি স্যার। এলজিবিটি শোনো নাই? জি স্যার, স্যার জি স্যার, লেসবিয়ান, গে, ট্রান্স কমিউনিটি, বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল, এরা সবাই এই যে দেখো এলজিবিটি ওদের কমিউনিটি। দেখা যাচ্ছে। স্যার জি একটা স্যার, কিউ বাদ গেছে। জি স্যার। কিউ আছে স্যার লাস্ট। কিউ কোনটা? এলজিবিটি না? এলজিবিটি এল কি? এল কি বলো? স্যার লেসবিয়ান। হ্যাঁ, তারপরে তারপরে স্যার জি দিয়া স্যার গে। হ্যাঁ, গে, তারপরে লেসবিয়ান, বি দিয়া বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল, তারপরে আর টি দিয়া স্যার ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার। গুড। আর তোমরা একটা বলছিলে মাঝখানে কে বাদ গেছে? স্যার গে, কি কিউ স্যার কিউ। আচ্ছা, বাইসেক্সুয়াল, টি হচ্ছে ট্রান্সজেন্ডার। কিউ বাদ গেছে তোমরা বললে, কিউটা কি তাহলে? আমি কিউ দেখি নাই। না স্যার, লাস্টে কিউ স্যার। লাস্টে কিউ এইরকম? স্যার লাস্টে কিউ, লাস্টে কিউটা আছে, অনেকে ইউজ করে, আমি অনেক জায়গায় দেখছি। কিউ জি কেন স্যার, ইউজ করে? কিউ এর ইয়া কি, ওটার মানে ইয়াটা ঠিক মনে আসতেছে না ইলাবোরেশনটা এখন। কি? হ্যাঁ স্যার, এইটা ঠিক আছে, এলজিবিটি কিউ আর কি। কিউতে কি মিন করে? কিউতে কি জিনিসটা কি? কিউটা স্যার মিন করে স্যার, এরা আসলে নিজেকে নিয়ে কনফিউজ, এরা আসলে কোন ওইটাই মনে আসতেছে সেক্টরের না স্যার মধ্যে এখন। পড়ে স্যার। যাই হোক, এলজিবিটি মোস্ট ইউজড আর কি। আমি স্যার হয়তো কিউটা থাকতে- স্যার আমার যতটুকু মনে আছে স্যার, কিউটা হচ্ছে স্যার এমন একটা মানে শ্রেণী, এরা হচ্ছে নিজেদেরকে নিয়ে কনফিউজ, এরা আসলে কোন পার্টের মধ্যে পড়ে। এখন স্যার অনেক ধরনের সেক্সুয়ালিটি ইউজ করা হয় তো স্যার। আচ্ছা, 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 যাই হোক, হ্যাঁ, হতে পারে, হয়তো তোমরা দেখেছো বা থাকতেও পারে। তবে আমি মোটামুটি ইন্টারন্যাশনালি অনেক সোসাইটিতেও দেখেছি এলজিবিটিটাই ব্যবহার করে। মোটামুটি ইন্টারন্যাশনালি অনেক। স্যার এরা মানে হচ্ছে সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে কনফিউজড আর কি, এরকম আচ্ছা, আর কি। মানে আচ্ছা, তাদেরকেও ইন করছে ওদের দলে আর কি। আচ্ছা, তো যাই হোক, মূলত হলো এলজিবিটিটাই ব্যবহার করা হয়। যদি কিউ কখনো পাই ক্লিয়ার করব। এলজিবিটি হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এন্ড ট্রান্সজেন্ডার। এই যাদের আইডিয়া ছিল না তারা ক্লিয়ার কিনা এটা? এই 4টা জি স্যার। যাদের আইডিয়া ছিল না, অনেকেই তোমরা জানো, কিন্তু যাদের আইডিয়া ছিল না তারা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? স্যার আবার স্যার। বলেন একটু। বলবো? জি স্যার। আহ, দাঁড়াও। এই যে দেখো এল, এলতে মানে হলো লেসবিয়ান, ফিমেল টু ফিমেল। জিতে হলো গে, মেল টু মেল। বাইতে হলো বাইসেক্সুয়াল, যারা উভয় জেন্ডারের প্রতি আগ্রহী। টিতে হলো ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার কোনটা বলো? স্যার হিজড়া। স্যার হিজড়া। হুম,
এই হলো মূল জিনিস, বোঝা গেছে? স্যার আবার না আবার না, স্যার আবার আরেকবার স্যার বলে শেষ করে দেন স্যার। এবার পরবর্তী ক্লাসে আর না। কোশ্চেন আসলে কোশ্চেন আবার একবার। আমতলা তোমরা আমরা পরে শিখাই দিব। স্টক শেষ। স্যার সোজা ভাবে বুঝাই বলেন স্যার। আচ্ছা, তাহলে স্পারমাটোজেনেসিস হচ্ছে মেলের ক্ষেত্রে, ও জেনেসিস হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। এটা যথাক্রমে স্পার্ম এবং ওভা তৈরি করবে। গ্যামেট কি জিনিস সেটাও আমরা বলেছি। আচ্ছা পরে পরে বুঝে নিও আমাদের থেকে, সমস্যা নেই। আহ, আর এই গ্যামেটটা তৈরি হয় মূলত গোনাডের মধ্যে। গোনাডটা কি জিনিস? গোনাড হলো সেক্স গ্ল্যান্ড অর রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, যেটা একটা মিক্সড গ্ল্যান্ড। ইটস কাইন্ড অফ মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মিন্স এর এক্সোক্রাইন ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে। এক্সোক্রাইন ফাংশনটা হলো এরা গ্যামেট তৈরি করে যেটা ডাক্টের মাধ্যমে প্রবাহিত হয়। আর এন্ডোক্রাইন এটা কিছু সেক্স হরমোন তৈরি করে। মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ফিমেলের ক্ষেত্রে প্রোজেস্টেরন আছে। আর গোনাডটা হলো মূলত মেলের ক্ষেত্রে টেস্টিস এবং ফিমেলের ক্ষেত্রে ওভারি। হ্যাঁ, আমরা বলেছি দুই ধরনের প্রক্রিয়া হয়, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এন্ড ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস হচ্ছে মেলের ক্ষেত্রে। এটার কাজ কি? কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পারমাটোজোন। স্পারমাটোজোন কি? এটা হ্যাপ্লয়েড, যেটা তোমরা জানো অলরেডি। অর্থাৎ এই যে একটা বুল আছে, এই বুল থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এবং স্পার্ম তৈরি হবে। এর 4টা স্টেজ আছে: প্রলিফারেটিভ স্টেজ, গ্রোথ স্টেজ, ম্যাচুরেশন স্টেজ এন্ড ট্রান্সফরমেশন স্টেজ। এই 4টা স্টেজ সম্পর্কে জানো তোমরা? না স্যার। এই 4টা স্টেজ পড়েছো কিনা? জি স্যার। পড়েছো? খাদিজা, স্যার অঞ্জুম, ববি পড়েছে? স্যার ভুলে গেছি স্যার পড়েছি। ইন্টারে ছিল স্যার মেবি। ইন্টারে ছিল। বলেছি তো তোমাদের আজকের পড়াটা অনেকটা ইন্টারমিডিয়েট পড়ার সাথে রিলেটেড, বাট একটু অ্যাডভান্সড করে পড়ার চেষ্টা করবে। এই প্রথমে এসব প্রলিফারেটিভ স্টেজ। কোন একটা নতুন শব্দ যখন শিখবে ওই শব্দটার অর্থ বোঝার চেষ্টা করবে। প্রলিফারেটিভ স্টেজ, প্রলিফারেটিভ বলতে কি? স্যার প্রাথমিক। প্রলিফারেটিভ মানে স্যার নিষিক্ত হওয়ার পূর্ব মুহূর্ত না, আগে। আমি শব্দটা জানতে চাচ্ছি। প্রলিফারেশন মানে হচ্ছে বিভক্ত হয় বহু গুণে বাড়িয়ে যাওয়া, প্রলিফারেশন। যেমন একটা জিনিস থেকে যখন 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, এটাকে বলে প্রলিফারেশন। মানে ধরো বাচ্চা দেওয়া, একটা গাছ থেকে 2টা গাছ হওয়া, 2টা গাছ থেকে 10টা গাছ হওয়া, এই যে এই স্টেজটাকে বলে হলো প্রলিফারেশন। প্রলিফারেশন। ওই যে তোমাদের নিউক্লিয়ার বোম পড়েছো না? নিউক্লিয়ার বোম। স্যার ফিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এই যে, স্যার। এই যে। সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি। মূল কথা হচ্ছে সংখ্যা বৃদ্ধি। আমি তোমাদেরকে প্রথম থেকে একটা জায়গায় গুরুত্ব দিচ্ছিলাম, জানি না তোমাদের জন্য কতটুকু কাজে লেগেছে। যে কোনো জায়গায় নতুন টার্ম শিখলে ওই শব্দটাকে ভালোভাবে জানা। তো তোমরা যদি প্রলিফারেশন, প্রলিফারেটিভ, প্রলিফারেট এই শব্দটাকে বোঝো, তাহলে প্রলিফারেটিভ স্টেজটা কি জিনিস তোমার কিন্তু সহজে এক কথায় বোঝা সহজ হবে। মানে এখানে একটা সেল থেকে বহুগুলো সেল উৎপাদন হবে। মূল জিনিস হলো এটাই। তাহলে এটা কি? প্রিমোরডিয়াল জার্ম সেল থেকে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে অনেকগুলি স্টিম সেল তৈরি হবে। আর এটা হবে কোথায়? টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউল বা সেমিনিফেরাস কর্ডে। আমি তোমাদেরকে যখন মেল জেনিটাল সিস্টেম পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে স্ট্রাকচার অফ টেস্টিসের মধ্যে এটা পড়িয়েছিলাম যে সেমিনিফেরাস টিউবিউল থাকবে। এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই মূলত হচ্ছে, বা এই সেমিনিফেরাস কর্ডের ভিতরেই মূলত হচ্ছে এই প্রলিফারেটিভ স্টেজটা হবে। কিভাবে হবে? এই ছবিটা দেখো, একটা সেমিনিফেরাস টিউবিউলের ছবি দিয়েছি।
এই টিউবুলের একটা অংশ, খুবই ক্ষুদ্র একটা অংশ, এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের ভিতরে, এই যে দেখো একটা কাভারিং, মাউস পয়েন্টারের এখানে দেখো কাভারিং এর নিচে অনেক সেল আছে। এই যে প্রথম ইন্ডিকেটর মার্কিং করা, মাউস পয়েন্টার বা মার্কিং করা, অ্যারো হেডেড মার্ক করা, কালো অ্যারো হেড, এগুলাই হচ্ছে মূলত প্রিমর্ডিয়াল জার্ম সেল। তাহলে এখান থেকে কি হবে, প্রিমর্ডিয়াল জার্ম সেলস অনেক আর্লি স্টেজেই তৈরি হয়, প্রিমর্ডিয়াল জার্ম সেল, কিন্তু পিউবার্টিতে এসে এটা ডেভেলপ করে। দেখো বহুদিন কিন্তু সময় লেগে যায়। যখন কোথায় হবে, একদম আর্লি স্টেজে বাচ্চা যখন ডেভেলপ করে, বাচ্চা যখন মায়ের পেটে জন্মগ্রহণ করে, তার আগেই কিন্তু বিভিন্ন কোষের সাথে এই প্রিমর্ডিয়াল জার্ম সেলও তৈরি হয়। এবং প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে, ডান পাশের ছবিটা দেখো, আর একটু ডিটেলস বুঝতে পারবে, উপরে একদম উপরে ক্লিয়ার করো, প্রিমর্ডিয়াল জার্ম সেল। এই প্রিমর্ডিয়াল জার্ম সেলস থেকে এই প্রলিফারেশনের মাধ্যমে স্টিম সেল তৈরি হয়। এই স্টিম সেল তৈরি হওয়ার পরে এটা অনেকটা রেস্টিং স্টেজে থাকে। কোথায় থাকে? টেস্টিসের ভিতরে। যখন একটা মানুষ, একটা মেল যখন তার পিউবার্টিতে আসে, ডিউরিং পিউবার্টি ওই স্টিম সেলটা হরমোনাল অ্যাক্টিভিটির দ্বারা অ্যাক্টিভেটেড হয়, আবার তার প্রলিফারেশন কাজ শুরু করে দেয়। দিয়ে কি করে এরা প্রথম স্টেজে টাইপ এ স্পারমাটোগনিয়া এবং সেকেন্ড স্টেজে টাইপ 2 স্পারমাটোগনিয়া তৈরি করে। দিস ইজ দ্য ফিনিশিং অফ দ্য প্রলিফারেটিভ স্টেজ। এরপরে এসো কি গ্রোথ স্টেজ। যখন টাইপ 2 স্পারমাটোগনিয়া তৈরি হয়ে গেল, তখন এটা কিছুটা ম্যাচিউরিটি অর্জন করবে, কিছুটা অর্গানেল স্ট্রাকচার, কিছুটা রিকম্বাইন হবে, ম্যাচিউর হবে, এবং এর মধ্যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ইন করবে, যেখান থেকে কি করবে, এটা ফার্দার ডিভাইড হয়ে কি করবে, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। এই যে মাউস পয়েন্টারের মাথায় দেখো, টাইপ 2 স্পারমাটোগনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। এটা হলো একটা ডিপ্লয়েড সেল, এটা একটা ডিপ্লয়েড সেল। এই যে আমরা যদি একটু ইয়ার ভিতরে দেখি, মানে টেস্টিসের ভিতরে দেখি, এই যে প্রিমর্ডিয়াল জার্ম সেলস থেকে স্পারমাটোগনিয়া তৈরি হয়েছিল, এখান থেকে তৈরি হয়ে গেল প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট, এই যে এখানে লেখাও আছে। এর পরের স্টেজে কি হবে, ম্যাচুরেশন স্টেজ। ম্যাচুরেশন স্টেজ কি, ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইট কি হবে, মিওটিক বা মিওসিস ডিভিশনের মাধ্যম হবে দুইবার। দুইবার কি, দুইবারে প্রথমবারে কি তৈরি করবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে, যেটা হলো হ্যাপ্লয়েড। এই যে ডান পাশের ছবিটার সাথে ম্যাচ করাও, এই হ্যাপ্লয়েড প্রাইমারি সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে, ডান পাশের ছবিটাতে দেখো। এরপরে হলো ফাইনালি গিয়ে এটা হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি করবে, হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি করবে, স্পারমাটিড। এই যে দেখো বাম পাশে টেস্টিসের ভিতরে পরের স্টেজে এটা হয়ে গেছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। ফাইনালি ট্রান্সফরমেশন স্টেজ। ট্রান্সফরমেশন স্টেজে ট্রান্সফর্ম মানে কি, চেঞ্জ হয়, ট্রান্সফরমেশন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চেঞ্জ হয়ে যায়। সেটা কি, এই যে দেখো যে স্পারমাটিডস গুলি, এই ডান পাশের ছবিতে দেখো, এই স্পারমাটিড গুলি ট্রান্সফর্ম ইনটু স্পারমাটোজোন আন্ডার এ সিরিজ অফ মডিফিকেশন। অনেকগুলি মডিফিকেশনের মাধ্যমে এটা কি হলো, গিয়ে হয়ে যাবে হচ্ছে স্পারমাটোজো। এই যে স্পারমাটোজো একদম নিচের দিকে, মানে টেস্টিসের ভিতরে সেমিনিফেরাস টিউবুলের এই যে কাভারিং এর দিক থেকে কেন্দ্রের দিকে এই স্পারমাটোজোন তৈরি হবে। তাহলে কি কি মডিফিকেশন হবে এখন? আমরা বলছি যে সিরিজ অফ মডিফিকেশনের মাধ্যমে একটা স্পারমাটিড থেকে স্পারমাটোজোন তৈরি হয়। তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো স্পারমিওজেনেসিস। টার্ম শুনেছো এটা? এটা হলো স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস হলো স্পারমাটিড আন্ডারগোস মেটামরফোসিস, মিন্স modification, change.
মেটামরফোসিস নামটা শুনেছো তোমরা? না স্যার। মেটামরফোসিস হলো এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এটাকে খোলস পাল্টানো বলা যেতে পারে, পরিবর্তন বলা যেতে পারে। ওই যে সাপের যে খোলস পাল্টায় না, জি স্যার। এটা হলো এক ধরনের খোলস পাল্টানো বা মেটামরফোসিস। এই ধরনের বিভিন্ন ধরনের মডিফিকেশন, চেঞ্জ, মেটামরফোসিস। কি হয় যেখানে একটা বেসিক কথা হলো যে স্পারমাটিড কি জিনিস? আসলে স্পারমাটিডটা হলো একটা যে টিপিক্যাল ম্যামালিয়ান সেলের মতোই তার স্ট্রাকচার, কিন্তু ওই টিপিক্যাল ম্যামালিয়ান সেলটা তুমি দেখো যখন স্পারমাটোজোন তৈরি হলো, স্পারমাটোজোন সেটা কিন্তু অনেক মডিফাইড। তোমরা যদি ডান পাশের ছবিটা দেখো বা তোমরা অলরেডি স্পারমাটোজোনের ছবিও দেখেছো, অনেক মডিফাইড স্ট্রাকচার। তো সেটা কিভাবে হয় দেখো, এই যে এখানে সেন্ট্রিওল থাকে, এই সেন্ট্রিওলটা মাইগ্রেট টু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসে মাইগ্রেট করে কি করে? অপোজিট টু দ্য অ্যাক্রোজোম। এই নিউক্লিয়াসের যে পাশে অ্যাক্রোজোম থাকে তার অপোজিট পাশে এটা এক্সিয়াল ফিলামেন্টের সাথে অ্যাটাচড হয়, ফর্ম গঠন করে, যেখান থেকে টেইল অফ স্পারমাটোজোয়া তৈরি হয়। এরপরের স্টেজে কি হবে? এরপরের স্টেজে দেখো যে মাইটোকন্ড্রিয়া যে অনেক সেলের ভিতরে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এই মাইটোকন্ড্রিয়াটাগুলি প্রক্সিমাল রিজনে এগ্রিগেটেড হয়, যেটা একটা স্পারমাটোজোনের আলটিমেটলি এই যে দেখো এই এখানে এগ্রিগেটেড হয়েছে এবং ফাইনালি এটাই কি করেছে? মিডল পিস অফ দ্য স্পারমাটোজোন তৈরি করে। এরপরে যে উচ্ছিষ্টাংশ বলতে অনেকখানি অংশ কিন্তু তৃতীয় ছবিটাতে দেখো এখান থেকে রিলিজ হয়। এটাকে বলা হচ্ছে রেসিডিউয়াল বডিজ। রেসিডিউ অর্থাৎ উচ্ছিষ্টাংশ। একটা ইন্ডাস্ট্রিতে যখন মূল জিনিসটা তৈরি করা হয়, মূল জিনিসটার সাথে যে অতিরিক্ত জিনিস তৈরি করা উৎপাদিত হয় সহপ্রক্রিয়াতে, এটাকে বলা হচ্ছে রেসিডিউ। যেমন আমরা ধান উৎপাদন করতে গেলে আমাদের খড় আসে, তারপরে তুষ আসে, এগুলাকেই এক ধরনের রেসিডিউ বলা হয়। এই যে টাইপ এ স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোন তৈরি হতে প্রায় 40 থেকে 60 দিন সময় লাগে। বিশাল লম্বা একটা প্রক্রিয়া। স্যার রেসিডিয়াল বডিসটা আরেকবার একটু বললে ভালো হয়। রেসিডুয়াল বডিস হচ্ছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দিই। আমরা যখন ইয়ে করি, ধরো আমরা একটা গরু উৎপাদন করি। যদি আমরা গরু উৎপাদন করি তাহলে গরুর আমাদের মূল টার্গেট কি? মাংস অথবা দুধ, তাই না? জি। মাংস এবং দুধ উৎপাদন করতে গেলে গরুর সাথে সাথে আরো কিছু জিনিস উৎপাদন হয়। কি কি হয়? গোবর, হ্যাঁ গোবর। স্যার গোবর, চামড়া, হ্যাঁ গরুটাকে যদি আমরা সব জবাই করি শেষ পর্যন্ত সেটা চামড়া আসতে পারে। তারপরে হর্ড, হুফ, তারপরে যে ব্লাড আসতে পারে, বোন, এগুলা সবই কিন্তু রেসিডিউর মধ্যে, মানে মূল যে জিনিসটা সেটা বাদে বাকি যে জিনিসটা অতিরিক্ত হলো, তোমার টার্গেটের বাইরে যে জিনিসটা উৎপাদন হয় সেটাকেই মূলত হচ্ছে রেসিডিউ বলে। এখন তাহলে ওই উদাহরণটা এখানে এসে মিলাও। আমাদের একটা স্পারমাটিড, প্রথম ছবিটা মাউস পয়েন্টারের মাথায় দেখো, প্রথম ছবিটা হলো একটা স্পারমাটিড। এই স্পারমাটিড থেকে আলটিমেটলি 3টা ধাপ পার হয়ে বা 4টা ধাপ পার হয়ে, এই 4টা ধাপ পার হয়ে কিন্তু স্পারমাটোজোন তৈরি হলো। এর মধ্যে কি কি কাজে লেগেছে দেখো, নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, এগুলো সবই কাজে লেগেছে। এর সাথে কি কি দেখো, পুরা বডির ভিতরে এই যে একটা ভ্যাকিউলাস স্ট্রাকচার ছিল। দ্বিতীয় ছবিটাতে দেখো, তৃতীয় ছবিটাতে দেখো, এই যে ভ্যাকিউলাস যে এরিয়াটা, ভ্যাকিউলাস এরিয়াটা শেডিং হয়ে যায়, খুলে পড়ে যায়। শেডিং কি জিনিস? তোমরা মাঝে মাঝে বিভিন্ন চামড়া উঠে যায় না, হাতের চামড়া উঠে যায়, জি স্যার, বিশেষ জি করে স্যার। শীতকালে বা এরকম সময়, এটাকে বলে শেডিং, খোলস পড়ে যাওয়া। এরকম কিছু জিনিস কিছু জিনিস এখান থেকে পড়ে যায়, এটা হচ্ছে রেসিডিউয়াল বডিস, রেসিডিউ। এই জিনিসটা পড়ে যায়, সেটা হচ্ছে, হ্যাঁ বলো স্যার। স্পার্ম উৎপন্ন হওয়ার পরে হুম। এটা কি স্যার একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায় নাকি স্যার জমা থাকে? এটা জমা থাকে। আমি তোমাদেরকে যখন পড়ালাম না, ওই যে ইপিডিডাইমিস, ইপিডিডাইমিসে মূলত এটা জমা থাকে।
আচ্ছা, পিছনের ছবিটাতে একটু ফিরে এসো। পিছনের ছবিটা। এই যে দেখো বাম পাশের যে ছবিটা, এই যে দেখছো না টেস্টিস? এই জি যে স্যার। এই যে মাউস পয়েন্টার বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই মাউস পয়েন্টারের মাথায় এই সেমিনিফেরাস টিউবুলের ভিতরে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে তোমাদেরকে যখন টেস্টিসের স্ট্রাকচার পড়িয়েছি তখন কিন্তু দুইটা স্ট্রাকচার পড়িয়েছিলাম, রেটি টেস্টিস আর মিড ডায়াস্টেরাম টেস্টিস। মিড ডায়াস্টেরাম টেস্টিস থেকেই মূলত হচ্ছে কি হলো, এই এই এপিডিডাইমিসের হেডটা উৎপাদন হয়েছে। এই যে এপিডিডাইমিস তৈরি হলো, এই এপিডিডাইমিসের মূল কাজ হলো কি করা, স্টোর করা এবং ম্যাচুরেশন অফ দা স্পারমাটোসাইট। এই যে স্পার্ম যে তৈরি হলো, স্পারমাটোজোন, মূলত স্পারমাটোজোন, এটা হলো স্পারমাটোজোন। এই এপিডিডাইমিসে গিয়ে এই স্পারমাটোজোনের ম্যাচুরেশন হবে এবং স্টোর করে, এইখানে স্টোর হয় এই এপিডিডাইমিসে। বোঝাতে পেরেছি কিনা? ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো আর কোনো কোশ্চেন? আমরা কি আগাবো? জি স্যার। এই স্ট্রাকচারটা তোমরা পড়ে আসছো না? জি স্যার। তোমরা পুরোটাই পড়ে জি এসেছো। স্যার, এটা এক্সামে লিখছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে গেলাম, উজেনেসিস। তোমরা জানো, এটাও জানো। ও আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে স্পারমিওজেনেসিস তোমরা 4টা স্টেজ মনে হয় পড়ে আসছো, তাই না? অ্যাক্রোজোমাল ফেজ, ক্যাপ ফেজ, গোলজি ফেজ, না? জি স্যার। এগুলো পড়ে আসছো না? গোলজি ফেজ, ক্যাপ ফেজ, অ্যাক্রোজোমাল ফেজ, এগুলো স্যার কিছুই পড়ি নেই। না স্যার। পড়ো নাই? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে গোলজি বডির এগ্রিগেশন, এটাকে বলে গোলজি ফেজ। এই যে ক্যাপ তৈরি হয়, অ্যাক্রোজোমাল একটা ক্যাপ যে তৈরি হয়, এটা হলো অ্যাক্রোজোম দিয়ে যে ক্যাপ হলো, এটা ক্যাপ ফেজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের নোটে এটা ইনক্লুড করে দিব, এটা। ও আরেকটা জিনিস এখানে বলতে চেয়েছিলাম, তোমরা কেউ উত্তর দিলে না। স্পারমিওজেনেসিস কি জিনিস? স্পারমিওজেনেসিস হচ্ছে ফাইনাল যে ট্রান্সফরমেশন স্টেজ, এটা মূলত স্পারমিওজেনেসিস। আর জি স্যার, আগের যে তিনটা, প্রলিফারেটিভ স্টেজ, গ্রোথ স্টেজ আর হলো ম্যাচুরেশন স্টেজ, এই তিনটা হলো মূলত এই ম্যাচুরেশন পর্যন্ত এটাকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। দেখো, স্পারমাটোসাইটোজেনেসিস মানে সেল তৈরির প্রক্রিয়া। আর সেল যখন ডিফারেন্সিয়েটেড হয়ে, সেল যখন ম্যাচুরেশন বা ট্রান্সফরমেশন হইলো, সেটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দিব, অ্যাসাইনমেন্ট গ্রুপটা এটা সুন্দর করে তৈরি করবে। আমি এই জন্য একটু আইডিয়া দিয়ে রাখলাম। উজেনেসিস, উজেনেসিসটা হচ্ছে তোমরা এটাও জানো যে ফিমেল গ্যামেট তৈরির প্রক্রিয়া। এটা কি গাভী। কি ধরনের গাভী? হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, গুড, খুবই কমন একটা গাভী। এখান থেকে এই হলিস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী থেকে যখন বিভিন্ন ধাপে ধাপে ওভা বা ফিমেল গ্যামেট তৈরি হবে, সেটাই হচ্ছে উজেনেসিস। উজেনেসিস কোথা থেকে তৈরি হবে? প্রিমোরডিয়াল জার্ম সেল থেকে, আগেই বলেছি। ডিউরেশন কেমন? খুবই অবাক করার বিষয় হলো ডিউরেশনটা অনেক লেন্দি একটা প্রসেস। এই উজেনেসিসের প্রথম ধাপটা শুরু হয় জন্মের পূর্বে, পিউবার্টিতে, অর্থাৎ একটা ফিমেল যখন পিউবার্টিতে অর্থাৎ সেক্সুয়াল ম্যাচুরিটি যখন তার শুরু হয়, তখন সে কিছু অংশ হয়। এরপরে হচ্ছে যখন ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ এই ওভাটা যখন একটা স্পার্মের সাথে মিলিত হয়, সেই সময় ঠিক ওই মুহূর্তের অল্প সময় পরে কিছু ফাইনাল স্টেজ হয়। তার মানে দেখো, একটা ওভা তৈরি হতে কত বছর সময় লাগে। জন্মের আগে তৈরি হয়েছে, তার মানে 15, 16, 20, 22, 30, 32, 35 বছর, 40 বছর সময় লাগতে পারে এক একটা ওভা তৈরি হতে।
বুঝাতে পেরেছি? মানে টোটাল লেংথ। স্যার বুঝলাম না স্যার, আরেকবার স্যার। দেখো, যখন এই যে মানে ওভারটা তৈরি হবে কোথায়? ওভারের ভিতরে, তাই না? ওভারের ভিতরে ওভারটা তৈরি হবে। এই তৈরির প্রক্রিয়াটা শুরু হয়েছে কখন? শুরু হয়েছে যখন এই গরুর বাচ্চা অথবা একটা বকনা গরু যখন মায়ের পেটের ভিতরে, অথবা একটা মানুষের কথাও যদি চিন্তা করো, একটা মেয়ে যখন তার মায়ের পেটে জন্মগ্রহণ করছে, তখন তার যখন বডি ডেভেলপমেন্ট হচ্ছিল জরায়ুর ভিতরে, সেই সময়ে তার এই ইয়াটা ডেভেলপ করা শুরু করেছে, তার ওভারিটা ডেভেলপ হয়েছে। ওভারি যখন ডেভেলপ হচ্ছিল, ওভারির ভিতরে এই প্রিমর্ডিয়াল জার্ম সেলগুলো তৈরি হয়েছে। সেই সময় প্রিমর্ডিয়াল জার্ম সেল, ওই সময় কিছু সেল ডিফারেন্সিয়েশন হয়, হওয়ার পরে এটা থেমে থাকে। থেমে থাকলে পিউবার্টিতে এসে একটা মেয়ে যখন তার বয়ঃসন্ধিকালে পৌঁছে, সেই সময় কিছু তার ওই সেল ডিফারেন্সিয়েশন হয়। এই সেল ডিফারেন্সিয়েশন হয় কিছু স্টেজে থেমে থাকে। আবার কি হয়, যখন ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ একটা ফিমেল যখন মেলের সাথে মিলিত হয়, অর্থাৎ একটা ওভা যখন একটা স্পার্মের সাথে মিলিত হয়, ওই সময়ে এই আরো কিছু ফাইনাল ডেভেলপমেন্ট, ফাইনাল কাজ শেষ হয়। তার মানে দেখো, একটা মেয়ে যদি মানে সর্বনিম্ন কি 12, 13, 14 বছর বয়সেও ফার্টিলাইজেশন হইতে পারে, হয়। আবার অনেক সময় 30, 32, 40 বয়সেও, 40 বছর বয়সেও কিন্তু ফার্টিলাইজেশন, অর্থাৎ মেলের সাথে মিলিত হইতে পারে, ফার্টিলাইজেশন হইতে পারে। তার মানে কি, জন্মের পূর্বে তার শুরু হয়েছিল ওই প্রক্রিয়াটা, প্রায় 20, 30, 40 বছর সময় লেগে যেতে পারে টোটাল প্রক্রিয়াটাই। আমি বোঝাতে স্যার পারি? এটা স্যার এটা কি স্যার মানে স্যার অ্যানিমেলের ক্ষেত্রে কি একই? হ্যাঁ, একই। কিন্তু স্যার একটা অ্যানিমেল তো স্যার 20 বছরের বেশি বাঁচেই না। তাহলে স্যার নিষিক্ত হয় কেমনে স্যার? আরে অ্যানিমেলের পিউবার্টি কি 13 বছরে হয়? 12 মাসে স্যার। না, 12 মাসে না, 2 বছর, মাসে 18 মাস, সর্বনিম্ন 18 মাস সময় লাগে অ্যানিমেলের পিউবার্টির ক্ষেত্রে। মানে তাহলে তুমি অ্যানিমেলের জিনিসটা ওভাবে ম্যাচ করাও, যে ধরো পিউবার্টিতে যখন যাবে 1.5 বছর 2 বছর, যখন তার অ্যাকচুয়াল পিউবার্টি আসবে, যেমন পিউবার্টিটাও ভ্যারি করে, সব অ্যানিমেলের ক্ষেত্রে তো আর সমান না। যেমন কিছু অ্যানিমেলের লাইফ সাইকেলই অনেক কম। তো তার ক্ষেত্রে পিউবার্টি মানে ধরো 1 বছর 1.5 বছরের মধ্যে হইতে পারে, কারোর ক্ষেত্রে 6 মাসের মধ্যে হইতে পারে। আমি বললাম যদি মানে একটু বেশি লেন্থ চিন্তা করো। আবার কিছু অ্যানিমেল আছে 100 বছরেরও বেশি বয়স বাঁচে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আবার আরো বেশি লেন্দি হতে পারে। স্যার এটা শেষ হয়ে যায় কখন স্যার? শেষ হয়ে যায় ওই যে মেনোপেজাল স্টেজে। 40 বছর না, 40 এটা ফিক্স করে বলা যাবে না। মেনোপেজাল স্টেজে যখন তার 50 হইতে পারে, 45 হইতে পারে, 52 হইতে পারে, এটা হিউম্যানের ক্ষেত্রে। আচ্ছা স্যার এটা যদি কারো নির্দিষ্ট সময় আগে বন্ধ হয়ে যায়, তাহলে কি তার শারীরিক কোনো প্রভাব পড়ে? অবশ্যই পড়ে, এবং খুবই সিভিয়ারলি প্রভাব পড়ে। এটা বেশ প্রভাব পড়ে, এবং মেয়েদের জীবনে এই সময়টা একটু কষ্টে যায়, বেশ মনস্তাত্ত্বিক অনেক দ্বিধাদ্বন্দ্ব, কষ্ট, শারীরিক ব্যথা হয়। এটা তোমরা তোমাদের বা আমরা আমাদের মোটামুটি কাছাকাছি এজ, তো আমাদের মায়েদের ক্ষেত্রে হয়তো অনেকের ধারণা থাকতে পারে এই জিনিসটা। মানে ওই সময় প্রচন্ড মানসিক অস্থিরতা থাকে, গায়ে ব্যথা করে, শরীরে জ্বালা পোড়া হয়, মানে এই সাইকেলটা বন্ধ হয়ে গেলে এটা একটু কষ্টের সময়, কয়েকটা বছর কমপক্ষে। স্যার একটা ফিমেল কি নির্দিষ্ট সংখ্যক ওভানে জন্মগ্রহণ করে? খুব নির্দিষ্ট সংখ্যক না, একেবারে স্পেসিফিক না, তবে মোটামুটি একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে মেনের ক্ষেত্রে, কিন্তু গরুর ক্ষেত্রে আমি অবশ্য সংখ্যাটা জানি না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। এই আর কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা আগাতে থাকি, তখন কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তাহলে এটা কোথায় হবে? মূলত হবে ওভারি, এবং ওভারির ভিতরে যে ফলিকুলের ভিতরে কিন্তু ওভার ডেভেলপ করে ফলিকুল। তোমরা পড়ে আসছো, অথবা এখানে আরো আমি যখন ওভারিয়ান ফলিকুল পড়বো, সুযোগ হলে হয়তো আরেকটু দেখানোর চেষ্টা করব।
এই যে ফলিকুলার মধ্যে যে ফলিকুলার গ্রানুলোসা সেল থাকবে চতুর্দিকে, এই গ্রানুলোসা সেল থেকে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এই গ্রোথ ফ্যাক্টরটাই মূলত হচ্ছে সাপোর্ট দেয় ফর দ্য ডেভেলপমেন্ট। এর 5টা স্টেজ থাকবে। oogenesis এর 5টা স্টেজ। Primordial germ cells undergoes mitotic division to produce two oogonia, মানে প্রাথমিক স্টেজে প্রিমোরডিয়াল জার্ম থেকে সেল থেকে দুইটা ওগোনিয়া, আগে বলেছিলাম স্পারমাটোগোনিয়া, এখানে বলছি ওগোনিয়া, দুইটা ওগোনিয়া তৈরি হবে ডিপ্লয়েড। দ্বিতীয় ধাপে কি হবে, এই ওগোনিয়া থেকে আবারও মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি হবে। থার্ড স্টেজে কি হবে, ইস প্রাইমারি ওসাইট স্টার্টস টু আন্ডারগো মিওসিস 1, মানে প্রথম মিওসিস শুরু হলো। এই মিওসিসের মাধ্যমে কি হবে, রেপ্লিকেশন হবে, ডিএনএ এর রেপ্লিকেশন, বাট দে আর অ্যারেস্টেড এট দ্য ফার্স্ট মিওটিক প্রোফেজ। প্রথম মিওটিক প্রোফেজে গিয়ে এই জিনিসটা স্টপ। বলেছিলাম না অনেক লম্বা প্রসেস, কিন্তু মাঝখানে থেমে থাকে। এইখানে একটা স্টপ শুরু হলো। আমাদের ডান পাশের ছবিটা দেখো, এই যখন প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়ে গেছে, সরি প্রাইমারি ওসাইট থেকে যখন মিওসিস শুরু হলো, এই মিওসিস শুরু হয়ে এই আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত কিন্তু কি হয়েছে, জন্মের পূর্বে এই মিওসিস যখন শুরু হয়ে গেল, তখন সে তার বর্ধন বা ডেভেলপমেন্ট বন্ধ করে দিল। মিওসিস 1 এর প্রোফেজ ফেজে বন্ধ হওয়ার পরে এরপরে কি হলো, যখন জন্ম নিল, বড় হলো, পিউবার্টি শুরু হলে কি হবে, পিউবার্টিতে অনেকগুলি হরমোনাল চেঞ্জ হয়। তোমরা জানো যে পিউবার্টিতে মেল এবং ফিমেলের অনেক হরমোনাল চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় দেখো, লুটিনাইজিং হরমোনের লেভেলটা অনেক উপরে ওঠে। মিওটিক প্রসেস রিজিউমড, ওই যে বলেছিলাম মিওটিক প্রসেসটা স্টপ হয়ে গেল প্রোফেজ দশায়, ওই প্রোফেজ দশা থেকে এটা আবার পুনরায় কাজ করা শুরু করে। তাহলে প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট এবং ফার্স্ট পোলার বডি তৈরি হবে। আবার সেকেন্ডারি ওসাইট কি হবে, ফার্দার ডেভেলপমেন্ট শুরু হবে। এই মুক্তা, সেকেন্ডারি ওসাইটটা আবার তার ডেভেলপমেন্ট শুরু করে দিবে এবং এটা কিছু লার্জ হবে, তারপরে এটা ওভুলেশন হবে। এই তোমরা একটু ওয়েট করো তো, আমি একটু ল্যাপটপে চার্জারটা লাগিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো পরে সেকেন্ডারি ওসাইটটা কি হলো, যে আবার সেকেন্ড মিওসিস শুরু হয়ে গেল, কিন্তু সেটা আবার সেখানে থেমে গেল। সেকেন্ড মিওসিসের পরে কি হয়ে গেল, হওয়ার পরে কি হলো, সেটা এই যে ডান পাশের ছবিটার সাথে মিলাও। পিউবার্টির সময় এই ঘটনা হলো, তারপরে কি হলো, মিওসিস হয়ে গেল, অ্যারেস্টেড দ্য মেটাফেজ। তারপরে এর হলো সাইজ ডেভেলপ করবে এবং ওভুলেশন হবে। এই অবস্থাতে এটা তখন ওভুলেশন হয়ে যাবে। ওভুলেশন কখন হবে, যখন তার পিউবার্টি পরে, যখন একটা মেয়ে ম্যাচিউর হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, তখন তার রেগুলার যে মান্থলি সাইকেল, আমরা ফিমেলের ক্ষেত্রে অ্যানিমেলের ক্ষেত্রে স্ট্রাস সাইকেল বলি, স্ট্রাস সাইকেল শুরু হয়ে যাবে, ওভুলেশন হবে। ওভুলেশন কখন হবে, ফার্স্ট মিওসিক ডিভিশনের পরে সেকেন্ড ওসাইট যখন ফর্ম হবে এবং ডমিনেন্ট ফলিকুলটা থেকে তার ওভুলেশন হবে। এখন এই ওভুলেশন হবে এবং বিভিন্ন পর্যায়ে যদি ওভুলেশন হওয়ার পরে যদি মেলের সাথে মিলিত হয়, তাহলে সেটা কি হবে, জাইগোট তৈরি হবে। আর যদি মিলিত না হয়, সেটা রিলিজ হয়ে যাবে।
যদি মেলের সাথে মিলিত হয় সেটা ফার্টিলাইজড হয়ে যায়, এই যে এখানে যদি মেল এসে মিলিত হয় ফার্টিলাইজড হয় তাহলে ফাইনাল ম্যাচুরেশন হয়ে যাবে এবং ওভারটা জাইগোট তৈরি করবে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, এখানে আমাদের 5 মিনিট সময় আছে। স্যার ফার্টিলাইজেশনে স্যার মেল স্পার্ম ইয়াটা যদি না আসে তখন কি স্যার হচ্ছে দুইটাই পোলার বডি নষ্ট হয়ে যাবে? দুইটা তখন আর সেকেন্ড পোলার বডি হবে না, তাই না? না, তখন এখান থেকে রিলিজ হয়ে যাবে, তখন এখান থেকে পুরোটা রিলিজ হয়ে যাবে। রিলিজ হওয়ার ক্ষেত্রে আমাদের মেল ফিমেল মানে মানুষের ক্ষেত্রে রিলিজ হয় কিছু ফ্লুইড সহ, এটা তো জানোই তোমরা যে তখন ওই যে মান্থলি যেটা আমরা ফিমেলের ক্ষেত্রে পিরিয়ড বলি সেটা সহ বের হয়ে যায় ফিমেলের ক্ষেত্রে। কিন্তু সরি মানে ফিমেল বলতে আমি বলছি হিউম্যানের ক্ষেত্রে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু ওরকম রিলিজ হয় না, ইউজুয়ালি। তাহলে স্যার অ্যানিমেলের ক্ষেত্রে জিনিসগুলো নষ্ট হয়ে যায় কিভাবে স্যার? ধরে নেওয়া হয় যে সেটা অ্যাবজর্বড হয়, আর এটা কিন্তু খুবই মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এটা এমন না যে অনেক বড় কিছু কি হলো এরকম না, ধরে নেওয়া হয় যে এটা অ্যাবজর্বড হয়। বুঝতে পেরেছি কিনা? জি স্যার বুঝতে পারছি। কারণ এটা যখন রিলিজ হবে ওভুলেশনটা হয় কোথায়? ওভুলেশন হয় যে ওই যে ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রিয়েটেড ইন্ডে হলে ফিমব্রিয়ে দিয়ে চলে আসবে কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। আইদার এটা ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাসের হর্ন, যেটা হর্নের মধ্যে এটা অ্যাবজর্ব হয়। জি বুঝতে পারছি স্যার। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমাদের স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের বেসিক কিছু পার্থক্য আছে। তোমরা এর আগে মোটামুটি জেনারেল পার্থক্যগুলি পড়ে আসছো, এবার একটু স্পেসিফিক ইন ডেপথ একটু আমি এই জিনিসটা তৈরি করা না, কালেকশন করেছি একটা জায়গা থেকে, আমার ভালো লেগেছে। স্পেসিফিক পয়েন্টগুলি দেওয়া আছে, তোমরা এই জিনিসটা একটু ভালো করে পড়ো। আর কম্প্যারিজন পড়ার আগে ওই জিনিসটা যখন ভালো করে পড়ে এখানে আসবে তখন ওই জিনিসটা বুঝতে তোমার সহজ হবে। আগে স্পারমাটোজেনেসিস ও জেনেসিস ভালো করে পড়বে, তারপরে তোমার পার্থক্যের এখানে আসবে বিষয়টা বুঝতে এবং তোমাদের আত্মস্থ করতে সহজ হবে। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন নেই? চলো তাহলে আমরা আজকের জন্য এখানেই বিদায় নেই। স্যার এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন নাই স্যার? মানে কোশ্চেন বলতে স্যার হোমওয়ার্ক কোশ্চেন থাকে? হোমওয়ার্ক আছে স্যার। নন্দিতার গান শুনতে চাইছিলাম কিন্তু। নন্দিতা কি গান শোনাবে? জি স্যার, ও রেডি। হ্যাঁ, অ্যাকশন নন্দিতা। স্যার দৌড়াদৌড়ি নাই, শোনালে ভালো হয় স্যার। হ্যাঁ স্যার নন্দিতা নন্দিতা শোনাবে স্যার, বলছিল স্যার ও শোনাবে আজকে। আচ্ছা নন্দিতা, ও প্রিপেয়ার হয়ে আসছে স্যার। আচ্ছা আমরা প্রিপারেশন না থাকলেও শুনতে চাই। জি স্যার। হ্যাঁ দেখা যাক। স্যার দুইটা শুনবো স্যার, একটা আমাদের উপলক্ষে একটা বিয়ের উপলক্ষে। আচ্ছা ঠিক আছে নন্দিতা, দেখা যাক, চালু করো। নন্দিতা তো ক্লাসে নাই। কি? ও তাই তো স্যার, নন্দিতা ক্লাসেই নাই স্যার। স্যার ডস খাইলাম স্যার সবাই। এটা হইলো?